নেটশালার পক্ষ থেকে আবার সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং নেটশালার আড্ডাতে আজকে যারা এসছো সবাইকে নিয়ে শুরু করছি আজকের আমাদের রিভিশন ক্লাস। এভরিডে আমরা একই জিনিস করব, যেগুলো আমরা সকালে পড়ছি সেগুলোকেই আমরা সন্ধ্যাবেলায় রিভিশন করে নেব। দিস ইজ দ্য ওয়ান কাইন্ড অফ টেকনিক অ্যান্ড নেটশালায় এটাই হবে, যেটা ট্র্যাডিশনালি যেমনভাবে আমরা পড়াশোনা করে আসছি, যে আমরা টিচারের কাছে পড়তে যাই, সেখানে গিয়ে আমরা পড়াশোনা করি, তারপর টিচার একটা সময় গিয়ে আমাদের পড়া নেন। তো দ্য সেম থিং অ্যাকচুয়ালি এখানে ঠিক অনেকটা মনে হবে যে গুরু শিষ্যের মতো, নট ট্র্যাডিশনাল, কমপ্লিটলি এটা ট্র্যাডিশনাল নয়। কেননা গতানুগতিক যেখানে সেখানে দেখা গেছে যে স্টুডেন্টদের ভূমিকাটা কোথাও সেই পরিমাণে থাকে না, কিন্তু আমাদের মধ্যে সেটা থাকবে। যদিও একটা একটা জিনিসের অভাব, সেটা হলো আমরা ফেস টু ফেস আসতে পারছি না, আমরা ভার্চুয়ালি নিজেরা একে অপরের সাথে ইন্টারাক্ট করছি। সো ডোন্ট মাইন্ড, এটা কোনো ব্যাপার না। এখানে তোমাদের অ্যাপিয়ারেন্সটাই আমার কাছে সবথেকে বেশি প্রয়োজন। এবং সেই সঙ্গে আরও একটা বিষয় আমি তোমাদের একটু বলতে চাই। ইটস আ ওয়ান কাইন্ড অফ স্টোরি আই ওয়ান্ট টু শেয়ার উইথ ইউ দ্যাট, দেখো একটা মন্দিরে যখন আমরা যাই, সেখানে মন্দির, মসজিদ বা যেখানেই আমরা, সেটা চার্চও হতে পারে, সেখানে যখন আমরা যাই সেখানে আমরা বেসিক্যালি কার জন্য যাই? বেসিক্যালি সেখানে যখন যাই সেখানে দেখি আমরা একটা মন্দিরে ভগবানের কাছেই আমরা যাই, তাই না? তো সেই মন্দিরেই যদি না ভগবান থাকতো তাহলে আমরা যেতাম না কোথাও। বা যেমন আমরা যদি স্কুল, কলেজ, ইউনিভার্সিটি কিংবা এই যে অনলাইন মোডে আমরা পড়াশোনা করছি, অনলাইন যে মোডে আমরা পড়াশোনা করছি, হ্যাঁ, তো সেখানে যদি তোমরা না থাকো তাহলে কিন্তু এই টিচারদের কোনো অস্তিত্বই নেই। দেয়ার ইজ নো এক্সিস্টেন্স অফ এনি টিচার উইদাউট হিজ অর হার স্টুডেন্টস। ওকে, তো এখানে তোমাদের প্রায়োরিটি সব থেকে বেশি। তাই বলবো, তোমরা কমেন্টে নিজেদের আনসার জানাও, তোমরা নিজেরাই সেগুলোকে ক্লারিফাই করতে থাকো, রেকটিফাই করতে থাকো। কোথাও কোনো ভুল হলে সেগুলোকে কারেক্ট করার বারবার চেষ্টা করো, সেখানে জোর দাও। হ্যাঁ, আমি তোমাদেরকে বেসিক যে গাইড লাইনগুলো, যেগুলো আমি তোমাদের বলবো কোন পার্টিকুলার পোর্শনের উপর জোর দিতে হবে, কোনটা পড়তে হবে। দেখো, আমি সব থেকে ভালো একটা কথা বলতে পারি তোমাদেরকে, সেটা হলো প্লিজ তোমরা বইটাকে পারচেস করো। তাহলে বইটাকে পারচেস করলে খুবই কম দাম, তোমাদের নিজেদের রিচের মধ্যে বইটার দাম রাখা হয়েছে। সো সেই জন্য প্লিজ পারচেস দ্য বুক এবং রিড দ্য বুক। কেন না ওইখানেই আমি সেই জিনিসগুলোকে তুলে দিয়েছি, একই জিনিস আমি এখানে পড়াবো। যদি কারোর মেটেরিয়ালস বা নোটসের প্রয়োজন হয়, সেক্ষেত্রে ওই বইটা কিন্তু তোমাদের এখানে পড়ার শেষে যদি ওই বইটা পাশে থাকে, তাহলে ইউ ক্যান রিলেট ইচ অ্যান্ড এভরিথিং, বিকজ দ্য বুক হ্যাজ বিন রিটেন বাই মাই ওন সেলফ। ওকে, আমি নিজেই বইটা লিখেছি। সো সেই জন্য আমি একই জিনিস তোমাদের পড়াবো। তো ইটস তোমরা দেখেছো হয়তো থাম্বনেল আমি কি দিয়েছি, যে 20 মিনিটেই আমরা আমরা আমাদের পুরো যে ইংলিশ লিটারেচারটা আছে সেটাকে আমরা কমপ্লিট করছি। আসলে 20 মিনিটে কমপ্লিট করা ইট ইজ নট পসিবল অ্যাকচুয়ালি। এটা সম্ভবই না যে আমরা 20 মিনিটে একটা পুরো ব্রিটিশ লিটারেচার কভার করব। জাস্ট এটা থাম্বনেল। 20 মিনিটে যেটা আমরা করব, আমরা প্রিভিয়াস ক্লাসে যেটা করেছি সেগুলোকে আমরা আগে আমরা একবার আমাদের মেমারিতে প্রেসার দেব এবং সেটার প্রেসারে আমরা আনসারগুলোকে মনে করার চেষ্টা করব। দিস ওয়াজ আওয়ার ওন ডিউটি, ইটস আ অ্যাসাইনমেন্ট। ওকে, যেখানে আমরা যেগুলো বুঝতে পারবো না নিজেরা নিজেদের মধ্যে, সেগুলোকে আমরা যত তাড়াতাড়ি সেগুলোকে ট্রেস আউট করা, সেগুলোকে আনসার করা, যে জায়গাগুলোকে, বা তখন সকালের পড়াতে বা আমরা যখন পড়ছিলাম, তো ক্লাসে যেগুলো মিস করেছি সেগুলোকে আরও একবার সেগুলোকে গুছিয়ে নেওয়া। দিস ইজ আওয়ার মেইন ইন্টেনশন। ওকে, অ্যান্ড মাই ইন্টেনশন ইজ টু মেক ইউ আন্ডারস্ট্যান্ড দ্য ওয়ে দ্যাট এই পথ দিয়ে যদি তুমি যেতে পারো, ইউ ক্যান গেট সাকসেস, বিকজ দিস ইজ দ্য সিক্রেট অফ মাই সাকসেস। দেয়ার ইজ নো টিচার, কেউ ছিল না। দিস ওয়াজ মাই ওন থট, এক কথায় বলতে গেলে, দেখো, নিজের প্রিপারেশনের উপর ভিত্তি করে যখন তুমি কিছু করতে চাইবে, তখন কয়েকটা জিনিস তোমার মাথায় রাখো। কিছু গাইড অবশ্যই প্রয়োজন, কিছু গাইডলাইন, গাইডেন্স যাই বলো না কেন, সেগুলোর তো
অবশ্যই দরকার। তো সেই ক্ষেত্রে আমি তোমাদের সাথে একটু বলতে চাই যে প্লিজ আমি যে বিষয়গুলোকে বলছি প্লিজ তোমরা এগুলোর উপরে ফোকাস রাখো, এগুলোকে বারবার দেখতে থাকো। যেমন আমি আজকে আলোচনা করছিলাম যে প্রথমে যেমনটা আমরা শুরু করেছিলাম যে আমরা যেখানে দেখছিলাম ব্রিটিশ লিটারেচার। তো সেক্ষেত্রে আমি বলছিলাম যখন টাইম পিরিয়ড ওয়াইজ আমি বলছিলাম তখন তোমাদের মনে আছে নিশ্চয়ই যে আমি বলছিলাম ওল্ড ইংলিশ লিটারেচার, এবং সেখানে আমি তোমাদেরকে বলার চেষ্টা করছিলাম যে দ্য ওল্ড ইংলিশ লিটারেচার দ্য টাইম পিরিয়ড ওয়াজ 450 to 1066। সো কিছু কিছু বই আছে তোমাকে সাজেস্ট করবে দ্যাট ইটস আ 450, ইটস আ 650, ইটস আ 750, ইভেন ইটস আ 850 to 1066, বাট 1066 is very important. Now my question is why 1066 is important? I am waiting for your reply. Why 1066 is very very important? I'm just waiting for you for 10 seconds. We know that the answer is very simple. Yes, the answer is Norman conquest, or another name of Norman conquest. My next question: what is the other name or another name of Norman conquest? Yes, I will provide you only 10 seconds for this answer. Yes, you all know that the answer is very simple. It was the Battle of Hastings. So, two questions is really very important. One is why 1066 is very important, or the significance of 1066. So, the significance of 1066 actually is you know that the Norman conquest. Okay, Norman conquest কখন ঘটেছিল? 1066। এর অপর নাম কি ছিল? The Battle of Hastings. And now my question is কাদের মধ্যে এই নরমান কনকোয়েস্ট সংঘটিত হয়েছিল? The Norman conquest was happened between whom? Between, just I will give you 10 seconds, not more than that. Yes, the Norman conquest was occurred between Harold and William of Normandy. সো আমি যখন তোমাদেরকে 1066 নরমান কনকোয়েস্ট পড়াবো তখন তোমাদেরকে গল্পটা বলবো যে এডওয়ার্ড দ্য কিং অ্যাকচুয়ালি ওয়াজ দ্য প্রিভিয়াস কিং অফ দ্যাট পার্টিকুলার আইল্যান্ড। দেখো, ইংল্যান্ড যাকে আমরা বলছি একটা সময় কিন্তু এটা ইংল্যান্ড ছিল না, এটা জাস্ট একটা আইল্যান্ড ছিল, এবং এই আইল্যান্ডটার নামই ছিল ইংল্যান্ড। ওকে, যখন আমি actually I will discuss with you about old English literature, only old English literature, that time I will discuss with you that particular portion, that ইংল্যান্ডের যে আগে রাজা ছিল এডওয়ার্ড দ্য কিং, এই এডওয়ার্ড দ্য কিংয়ের কোনো সন্তান ছিল না। ওকে, সো ইটস ওয়ান কাইন্ড অফ স্টোরি। তো সেখান থেকে তার যে ফ্রেন্ড ছিল উইলিয়াম অফ নরম্যান্ডি। William Normandy actually has come from Normandy. Okay, so Normandy at France. Sorry, it's a Normandy at France. France থেকে এসছে বেসিক্যালি। তো উনি ফ্রান্স থেকে আসে, যখন উনি আসেন এডওয়ার্ড কিংয়ের মৃত্যুর পর, তো অটোমেটিক্যালি তখন তিনি এসে দেখেন যে তার মৃত্যুর পর সেখানে হ্যারল্ড রাজা হিসাবে তিনি সেখানে অটোমেটিক্যালি সিংহাসন তিনি অধিকার করেছেন। তো এরপর হ্যারল্ডের সঙ্গে একটা যুদ্ধ হয়, হুইচ ইজ কল্ড অ্যাজ দ্য ব্যাটল অফ হেস্টিংস অর দ্য নরমান কনকোয়েস্ট। এই যুদ্ধটা সংঘটিত হয়, আমরা সবাই জানি এই যুদ্ধ সংঘটিত হয়, এবং এই যুদ্ধে উইলিয়াম অফ নরম্যান্ডি
কিন্তু হ্যারল্ডকে পরাজিত করে, এবং এই যুদ্ধই ইটস ওয়ান কাইন্ড অফ স্টার্টিং পয়েন্ট অফ দ্য মিডল ইংলিশ পিরিয়ড। এই সময় যেহেতু তিনি ফ্রান্স থেকে এসছে, ফ্রান্সের নরম্যান্ডি প্রদেশ থেকে এসছেন, তো সেই জন্য ফ্রেঞ্চ হচ্ছে কি বলবো অ্যাকচুয়ালি, ফ্রেঞ্চ যে আইডিওলজি, যে থট, যে কালচার, সেগুলোকে তিনি তার সঙ্গে নিয়ে এসেছিলেন। তো সেইগুলোর সাথে এরা মোল্ড হয়, এবং মোল্ড হয়ে যে এক এবং মোল্ডাই এবং ফ্রেঞ্চ ধীরে ধীরে কিন্তু গভর্নমেন্ট যে ল্যাঙ্গুয়েজ, সেই ল্যাঙ্গুয়েজেই পরিণত হয়, ওকে, ন্যাশনাল ল্যাঙ্গুয়েজে পরিণত হয়। অ্যান্ড দ্যাট টাইম মিডল ইংলিশ পিরিয়ড, অ্যান্ড আফটার দ্যাট ইউ নো দ্যাট চসারিয়ান পিরিয়ড। সো ক্যান ইউ টেল মি দ্য ডিউরেশন অফ চসারিয়ান পিরিয়ড? দ্য ডিউরেশন অফ চসারিয়ান পিরিয়ড, অর্থাৎ চসারিয়ান পিরিয়ডের সময়কাল কত ছিল? ইয়েস, 1340 to 1400. It's a very good, very good. So next we will talk about uh, Chaucerian period. Then there was Elizabethan period, which is really very very important period in English literature. And আমি আজকে সকালে পড়াতে পড়াতে বলেছি যে why this period is called a renaissance or rebirth. যখন উই আর টকিং অ্যাবাউট, উই উইল টক অ্যাবাউট এলিজাবেথন পিরিয়ড, যখন এলিজাবেথন পিরিয়ডের কথা আমরা বলবো নেক্সট, that time I will discuss with you that particular portion, why it is called as a Renaissance and the meaning of the Renaissance. Can you tell me the meaning of the Renaissance? That type of question will not come in exam, but just to gain more and more knowledge, it is important to know, to understand that what actually meaning of the Renaissance. So the meaning of the Renaissance is a rebirth. Okay, so the meaning of the Renaissance is a rebirth. It's really very important and to understand rebirth. So now my question is, who is the queen of Elizabethan period? Yes, Queen Elizabeth. This is a very loose question, but now the most important question is that when we are talking about Elizabethan period, আমি একটা বিষয় তোমাদেরকে একটু বলে রাখতে চাইছি যে এটা আমি প্রশ্ন ধরবো না, বেসিক্যালি আরও প্রশ্ন আমরা ডিটেলে যাব। আসলে যে ক্লাসটা আমরা প্রিভিয়াসলি করেছি সেটা হচ্ছে জাস্ট ইন্ট্রোডাকশন, নট দেয়ার ইজ নট মোর দ্যান মোর কোয়েশ্চেন অ্যাকচুয়ালি, বেশি বেশি প্রশ্ন নেই, ভেরি সিম্পল, ভেরি সিলি কোয়েশ্চেন আছে। তো আমি একটু এলিজাবেথন পিরিয়ডটা বলবো। এলিজাবেথন পিরিয়ডে বেসিক্যালি লিটারেচারের একটা বিশাল, কী বলবো, একটা বিশাল প্রসার ঘটেছিল, দুটোরই একটা প্রসার তো ঘটেছে এবং একটা ইম্প্যাক্টও ছিল। তো এই এলিজাবেথন পিরিয়ডে ইউ ক্যান ফাইন্ড আউট দ্য গ্রেটেস্ট রাইটার্স, উইলিয়াম শেক্সপিয়ার, ক্রিস্টোফার মার্লো, পিল, গ্রিন, লজ, কিট, those are very important writer. Sir Thomas Ward, Earl of Surrey. Actually in Elizabethan period there was sonnet writing. Sonnet writing is most important. The word sonnet actually has been derived from the Italian word sonetto. You know that means a little songs. Actually William Shakespeare wrote 154 sonnets. যখন আমি সনেট রাইটিং নিয়ে, শুধুমাত্র এলিজাবেথন পিরিয়ডের সনেট রাইটিং নিয়ে তোমাদের সাথে ক্লাস করব, দ্যাট টাইম আই উইল গিভ ইউ that all sonnet sequence, all the writer of the sonnet, এবং সেখানে আমি কিছু লেডি সনেটিয়ারের নামও সেখানে তোমাদের দেবো, যে এলিজাবেথন পিরিয়ডে আই থিঙ্ক লেডি মেরি রথ ইজ ভ্যারি ইম্পর্টেন্ট, হু রোড সনেট, জাস্ট আমার মনে নেই, আমাকে একটু এই জায়গাটাকে একটু খেয়াল রাখতে হবে। সো অ্যাপার্ট ফ্রম দিস অর দ্যাট, we also cover some kind of important aspects like William Shakespeare, Christopher Marlowe, Francis Bacon, Earl of Surrey. You know that this was very important. Why I'm talking about Earl of Surrey and Thomas Ward? Because you know that the first sonnet form actually has been introduced in Italy. So that kind of that kind of sonnet form actually has been derived from Italy to in the ground of the England by Sir Thomas Ward and the Earl of Surrey. So these are really very very important. সো দেখো, এই যে আমরা সনেটের কথা বলছি, যেটার আমরা জানি যে সনেট, দ্য ওয়ার্ড সনেট অ্যাকচুয়ালি হ্যাজ বিন ডিরাইভড ফ্রম দ্য ইটালিয়ান ওয়ার্ড সনেটো,
and it has 14 lines. Okay, it is derived into two parts, octave and sestet, and octave consists 8 lines and sestet consists 6 lines, you know that. And most of the sonnet actually has been written down in iambic pentameter. And when I'm talking দেখো যখন আমরা স্পেন্সারিয়ান স্ট্যান্ডার কথা বলবো, দিস ওয়াজ আনাদার ম্যাটার। বাট মোটামুটি স্পেন্সারিয়ান সনেট ছাড়া মোটামুটি যে সনেটগুলো রয়েছে, যেটা ইংলিশ সনেট আমরা বলি, সেটাকে আমরা বলতে পারি, সেক্ষেত্রে আমাদের যেটা থাকে যে 14টা লাইন থাকে, এটা দুটো ভাগে বিভক্ত হয়, অক্টেভ সেস্টেট। ওকে, so apart from this octave and sestet, you should keep in your mind 154 sonnet actually has been written by William Shakespeare. That's a really very important. And he also dedicated his sonnet 127 sonnet, and then 126 sonnet, and next 26 sonnet, 26 sonnet for Black Mary or these or that, অনেকে এটাকে ব্ল্যাক ম্যারিও বলে থাকেন। এবং 126 সনেট সে তার কোনো একজন পুরুষ বন্ধুকে আর কি, সম্ভবত হুজ নেম ওয়াজ অ্যাকচুয়ালি স্টার্টেড উইথ দ্য লেটার এইচ। ওকে, এইচ দিয়ে শুরু হয়েছে এরকম একটা লেটার। তো এইগুলো দিস আর ভেরি ইম্পর্ট্যান্ট। আমাকে যদিও এই জায়গাটা তোমাদেরকে একটু আমাকে দেখে বলবো, আমাকে একটু পড়তে হবে। বেসিক্যালি তোমাদের যখন এগুলো পড়তে যাই, আমাকে নিজেকেও পড়তে হয়, আমি আরও কিছু শিখি। তোমাদের শেখাতে গিয়ে একটা জিনিস হয় কি, আমাকে আরও শিখতে হয়, আরও জানতে হয়। এমনটা নয় যে আমার এই লেকচারগুলো বা আমি যেগুলো প্রিভিয়াসলি তোমাদের পড়াচ্ছি এগুলো কোনোটা এডিট করা, এমন কিছু না। ডাইরেক্ট যেমন একটা ক্লাস হয়, ট্র্যাডিশনালি ক্লাস হয়, সেখানে অনেক সময় অনেক জিনিস আমি যেটা তোমাকে বলতে চাইছি সেই মুহূর্তে সেই জিনিসটা আমি বা সেই রেফারেন্সটা আমি তোমাকে রেফার করতে পারছি না, সেগুলোকে আমাকে দেখতে হয়। আমি সেগুলো তোমাদের সামনে বলি যে আমি তোমাদের সাথে এগুলো নেক্সট আলোচনা করব। যেমনটা আজকে হয়েছে, যখন আমি তোমাদেরকে বলছিলাম যে স্যামুয়েল টেলর কোলরিজ ওয়াজ গ্রেটলি ইনফ্লুয়েন্সড বাই স্ট্রম অ্যান্ড ড্রাং থিওরি, এইটা আমি তোমাদেরকে, আমি অ্যাকচুয়ালি লিটারেরি টার্মটা আমার মনে ছিল, বাট ওটাকে আমি ঠিক তোমাদের সামনে সেই মুহূর্তে আমার কাছে টার্মটা ক্লিয়ারলি আমি বলতে পারছিলাম না। তো সেটাকে আমি দেখলাম, ঠিক আছে। তোমাদের পড়াতে গেলে আমাকে অনেকটা অ্যাডভান্স পড়তে হয়। এটাই আমার একটা বেশ আনন্দের ব্যাপার যে আমি আমার স্টুডেন্টদেরকে বা তোমাদেরকে যেগুলো আমি পড়াচ্ছি সেগুলো আমাকেও পড়তে হয় এবং অনেক শিখি। মানে শেখার একটা মজা আছে এবং শেখানোর একটা মজা আছে। সত্যি কথা বলতে কি, শেখাতে শেখাতে বেশি শেখা যায়। নিজের জন্য যখন পড়েছিলাম বা পড়ি, আজও পড়ি, তো সেই পড়ার মধ্যে ডিফারেন্স অবভিয়াসলি আছে, এটা সত্যি কথা বলতে। এবং আমার কোনো ক্লাসের মধ্যে কোনো এডিট নেই, কোনো রকমের এডিটিং ছাড়াই আমি ক্লাস করাই, যেমনটা একটা স্কুল, একটা কলেজ কিংবা একটা ইউনিভার্সিটিতে হয়। তো সেই জন্য বলছি, যদি কোনো কোয়ারিজ থাকে সেগুলো তোমরা অবশ্যই বলবে, কমেন্টে জানাবে, আমি সেইভাবে প্রস্তুত থাকবো। তো এই জায়গাটাকে একটু তোমরা মাথায় রেখো যে আমি প্রিভিয়াসলি যে ক্লাসটা করেছিলাম সেখানে প্রিভিয়াস ক্লাসে আমি বলেছিলাম the most of the romantic writers were greatly influenced by French Revolution, and you know that French Revolution was happened in 1789, and 1798 this was the time period when actually you all know that William Wordsworth published his lyrical ballads, and then you have Biographia Literaria by Samuel Taylor Coleridge. Those are really very important when we are talking about modernism. That time we have to discuss about T.S. Eliot, then W.B. Yeats, Siegfried Sassoon. A lot of writers are there. We have to discuss about them. অ্যাপার্ট ফ্রম দিস অর দ্যাট, আমাদের এগুলো ছাড়া আমাদের পোস্ট মডার্নিজমের দিকে খেয়াল রাখতে হবে, কলোনিয়ালিজমের দিকে খেয়াল রাখতে হবে, পোস্ট কলোনিয়ালিজমের দিকে খেয়াল রাখতে হবে। এগুলো নিয়ে আমরা এই বিষয়গুলো আলোচনা করব। কেন কলোনিয়ালিজমের এক্সপেনশন ঘটলো? ওকে, কলোনিয়ালিজম কিন্তু শুধুমাত্র, যদি আমি একটু আলোচনা করি তোমাদের সাথে, কলোনিয়ালিজম কিন্তু শুধু তখন থেকে ঘটেনি, বরং কলোনিয়ালিজমের যে ধারণাটা, যে আইডিয়াটা ইউ ক্যান ফাইন্ড ইন হ্যামলেট, যেখানে নট হ্যামলেট, ইটস আ টেম্পেস্ট বাই উইলিয়াম শেক্সপিয়ার। সেখানে তোমরা দেখতে পাবে যে ক্যালিবানকে কীভাবে, প্রসপেরো ক্যালিবানকে কীভাবে কলোনাইজ করছে, এইগুলো ঠিক আছে। পরে আমাদের গুগিওতে আঙ্গো থিওরি আসবে, ওরিয়েন্টালিজম উই হ্যাভ টু পড়তে হবে, এডওয়ার্ড সাইডের ওরিয়েন্টালিজম দেখতে হবে। আমরা চিনুয়া আইচুবির থিংস ফল অ্যাপার্ট পড়বো। থিংস ফল অ্যাপার্ট অ্যাকচুয়ালি it was actually this title actually was derived from
ডাব্লিউ.বি. ইয়েটস দ্য সেকেন্ড কামিং, আমাদের এই সমস্ত বিষয়গুলোকে দেখতে হবে। এগুলো ছাড়া যখন আমরা একটু একটু জাস্ট একটু এলিজাবেথন পিরিয়ডের শেষের দিকে, জাস্ট সেখানে 3 এর পর নাগাদ যখন আমরা আসবো, দেখবো মেটাফিজিক্যাল পোয়েট পাবো আমরা সেখানে। মেটাফিজিক্যাল পোয়েট্রির যে ফিচারগুলো রয়েছে, ক্যারেক্টারিস্টিক্স রয়েছে, রাইটার্স রয়েছে যেমন জন ডান, অ্যান্ড্রু মার্ভেল, সো দোজ রাইটার আর ভেরি ইম্পর্টেন্ট, ওকে, রিচার্ড ক্র্যাশো, সো দোজ রাইটার আর ভেরি ইম্পর্টেন্ট। আমরা বেন জনসনকে পড়তে হবে, স্যামুয়েল জনসনকে পড়তে হবে, আফরা বেন, দোজ আর ভেরি ভেরি ইম্পর্টেন্ট রাইটার, ওকে। আমাদেরকে আলেকজান্ডার পোপ, জন ড্রাইডেন, জন মিল্টন, ভেরি ইম্পর্টেন্ট, মিল্টন প্যারাডাইস লস্ট, ইউ নো দ্যাট, স্যামসং অ্যাগনিস্ট, আর লট অফ রাইটিংস আর দেয়ার, ওকে। সো আমাদের এই জায়গাগুলোকে ফলো করতে হবে। আবারও আমি সবাইকে বলছি, আজকে আমরা এখানেই ক্লাস শেষ করছি, এবং যারা আমাদের চ্যানেলে নতুন তাদেরকে বলছি, প্লিজ টু সাবস্ক্রাইব দ্য চ্যানেল, হিট দ্য বেল আইকন টু গেট এনি কাইন্ড অফ নোটিফিকেশন ফর দ্য ফার্স্ট টাইম। সো আমি এই জন্য তোমাদেরকে বলছি, কারণ এটা সম্পূর্ণ বিনামূল্যে ইউটিউবে বাণী নেটশালার পক্ষ থেকে এই ক্লাসের আয়োজন করা হয়েছে। শুধুমাত্র পশ্চিমবঙ্গের পিছিয়ে পড়া ছেলে মেয়ে বা ছাত্রছাত্রীদের জন্য নয়, বরং সর্বভারতীয় স্তরে তাদের সাহায্যের জন্য, ওকে। সো প্লিজ ডু সাবস্ক্রাইব দ্য চ্যানেল অ্যান্ড হিট দ্য বেল আইকন।